কল্পনা করুন এমন এক পরিস্থিতির কথা যেখানে প্রচণ্ড ঠান্ডায় ঘর গরম রাখার জন্য কাঠ কেনার চেয়ে কারি কারি টাকার বান্ডেল আগুনে পোড়ানো লাভজনক। যেখানে আপনি টাকার বস্তা দিলেও একটা রুটি কেনা সম্ভব হচ্ছিল না। এক কাপ কফি খাওয়ার জন্য রেস্টুরেন্টে কফি অর্ডার করলেন, তখন দাম ছিল 10 টাকা, কিন্তু কফি শেষ করে যখন বিল দিতে যাবেন তখন সেই একই কফির দাম হয়ে গেল 50 টাকা। শুনতে কোনো থ্রিলার মুভির গল্প মনে হচ্ছে? না, এটাই ছিল 1923 সালের জার্মানির বাস্তব চিত্র। বলতে পারেন জার্মানির অর্থনীতির মেরুদণ্ড একেবারে ভেঙে গিয়েছিল। দেশের চারিদিকে লক্ষ লক্ষ বেকার যুবক, চাকরি নেই, খাদ্য নেই। সাধারণ মানুষেরা তাদের সমস্ত পুঁজি হারিয়ে ফেলেছিল। আর সেই ধ্বংসস্তূপের মাঝখান থেকেই উঠে এসেছিল একজন মানুষ, যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জার্মানিকে আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করবেন। বলছি সেই হিটলারের কথা, যিনি এই ধ্বংসপ্রাপ্ত দেউলিয়া হয়ে যাওয়া দেশটিকে মাত্র 10 বছরের ব্যবধানে এমন শক্তিশালী করেছিল যারা পুরো ইউরোপকে দখল করে নিল। কিভাবে হিটলার প্রায় শূন্য থেকে কয়েক হাজার ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান তৈরি করলেন, আজ আমরা ইতিহাসের সেই পর্দা ফাঁস করব যা আপনার পাঠ্য বইতে কিংবা কোনো নিউজে দেখা হয়নি। আজ আমরা দেখব হিটলারের সেই ইকোনমিক ম্যাজিক, যা আসলে ছিল পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় এবং ভয়ঙ্কর এক স্ক্যাম বা জালিয়াতি। 1919 সাল, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি শুধু পরাজিতই হয়নি, তারা মানসিকভাবেও ভেঙে পড়েছিল। মিত্রশক্তিরা জার্মানির উপর ভার্সাই চুক্তির মাধ্যমে এমন সব অপমানজনক শর্ত চাপিয়ে দিয়েছিল যে একটি দেশের পক্ষে ঘুরে দাঁড়ানো ছিল প্রায় অসম্ভব। চুক্তির 231 নম্বর ধারা অনুযায়ী যুদ্ধের সমস্ত দায়ভার জার্মানিকে একাই নিতে হয়েছিল এবং ক্ষতিপূরণ হিসেবে প্রতি বছর $2 বিলিয়ন দেওয়ার বোঝা তাদের ঘাড়ে চাপে। এই বিশাল ঋণের টাকা শোধ করতে গিয়ে তৎকালীন ওয়েমার সরকার এক ঐতিহাসিক ভুল করে বসে। তারা দেদার্সের টাকা ছাপানো শুরু করে। এর ফলাফল হয় ভয়াবহ মূল্যস্ফীতি বা হাইপার ইনফ্লেশন। 1923 সালের নভেম্বরের $1 মূল্য দাঁড়িয়েছিল 4.2 ট্রিলিয়ন জার্মান মার্কের সমান। রাস্তার ধারের জমানো শুকনো পাতার চেয়েও জার্মান টাকার দাম তখন কম ছিল। মানুষ বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে যেত এক প্যাকেট পাউরুটি কেনার জন্য। 1929 সালের গ্রেট ডিপ্রেশন এসে এই কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। জার্মানির ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়ে, বেকার হয় 60 লক্ষ মানুষ। ঠিক এই অন্ধকার গহ্বর থেকে উত্থান ঘটে অ্যাডলফ হিটলারের। হিটলার যখন 1933 সালে ক্ষমতা এলেন, তিনি জার্মানদের হারানো গৌরব আর চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার সামনে ছিল দুটি পাহাড় সম বাধা। প্রথমত, জার্মানির হাতে কানা কড়িও নেই। দ্বিতীয়ত, ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানি তাদের সৈন্য সংখ্যা 1 লক্ষের বেশি করতে পারবে না। তারা কোনো ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান বানাতে পারবে না। হিটলারের দরকার ছিল এমন একজনকে যিনি মুদ্রাস্ফীতি না বাড়িয়েই যুদ্ধের জন্য অর্থ জোগাড় করতে পারবেন। আর সেই ব্যক্তিটি ছিলেন রহস্যময় অর্থনীতিবিদ ইয়ালমার শ্যাক্ট। শ্যাক্ট ছিলেন এক ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্যাংকার। হিটলার তাকে অর্থমন্ত্রী এবং রাইক্স ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। শ্যাক্টকে হিটলার একটি মিশন দিয়েছিলেন, আমাকে এমনভাবে মিলিটারিলি শক্তিশালী করতে হবে যাতে বাইরের কেউ টেরও না পায়, আবার দেশের ভেতরে নতুন করে মুদ্রাস্ফীতিও না হয়। আর এই লক্ষ্য পূরণ করতে জন্ম নেয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অদৃশ্য টাকার জালিয়াতি, যাকে আমরা জানি মিফো বিল নামে। এখন প্রশ্ন হলো, এই মিফো বিল আসলে কি ছিল? এটি ছিল এক কথায় হিটলারের অদৃশ্য টাকা। সরাসরি সরকারি ব্যাংক থেকে অস্ত্র কারখানায় টাকা পাঠালে তা ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। তাই শ্যাক্ট মেটালজিক্যাল রিসার্চ কোম্পানি বা সংক্ষেপে মিফো নামে একটি ভুয়া শেল কোম্পানি তৈরি করেন। এর না ছিল কোনো অফিস, না ছিল কোনো বাস্তব উৎপাদন। হিটলার বড় বড় অস্ত্র নির্মাণকারী কোম্পানি যেমন ক্রুপ বা সিমেন্সকে যুদ্ধ বিমান আর ট্যাঙ্ক তৈরির অর্ডার দিতে শুরু করেন, কিন্তু পেমেন্ট করার সময় সরকার নগদ টাকা না দিয়ে তাদের ধরিয়ে দিত মিফো বিল। এটি ছিল অনেকটা সরকারি গ্যারান্টি দেওয়া এক ধরনের চেকের মতো। কোম্পানিগুলো এই বিল নিয়ে যখন প্রাইভেট ব্যাংকে যেত, ব্যাংকগুলো তাদের রাইক্স মার্ক বা নগদ টাকা দিত। আর এই পুরো লেনদেনটি কেন্দ্রীয় ব্যাংকের খাতায় কোনো ঋণ হিসেবে দেখানো হতো না। ফলে বাইরের দেশগুলো ভাবত জার্মানি খুব শান্তিতে আছে, অথচ পর্দার আড়ালে মাত্র 4 বছরে
12 বিলিয়ন রাইক্সমার্কের সমপরিমাণ অস্ত্র তৈরি হয়ে গিয়েছিল। এটি ছিল স্রেফ বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা এক বিশাল ফানুস। হিটলারের এই অর্থনীতি আসলে কোনো টেকসই ব্যবস্থা ছিল না, এটি ছিল অনেকটা পঞ্জি স্কিমের মতো। 1939 সাল নাগাদ যখন এই মেফো বিলগুলোর ম্যাচুরিটি বা টাকা ফেরত দেওয়ার সময় হলো, তখন জার্মানির ভান্ডার ছিল শূন্য। হিটলার জানতেন যদি তিনি এই ঋণের টাকা এখন শোধ করতে যান, তবে জার্মানি আবার 1923 সালের মতো দেউলিয়া হয়ে যাবে, আর যদি শোধ না করেন তবে তার এই জালিয়াতি ধরা পড়ে যাবে। হিটলারের সামনে তখন আর থেমে যাওয়ার কোনো উপায় ছিল না। তাকে হয় ধ্বংস হতে হতো, না হয় অন্য দেশ আক্রমণ করে লুটপাট করতে হতো। এই অর্থনৈতিক সংকটে পিঠ ঠেকে যাওয়ার কারণেই হিটলার যুদ্ধের পথে হাঁটতে বাধ্য হন। 1938 সালে তিনি যখন অস্ট্রিয়া দখল করেন, তখন তার প্রধান লক্ষ্য ছিল অস্ট্রিয়ার বিশাল স্বর্ণের মজুদ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ দখল করা। চেকোস্লোভাকিয়ার সুদানান অঞ্চল তিনি দখল করেছিলেন তাদের উন্নত মিলিটারি ইন্ডাস্ট্রি হস্তগত করার জন্য। সহজ কথায়, হিটলারের জার্মানি ছিল এক প্যারাসাইট বা পরজীবীর মতো, যারা একের পর এক দেশ দখল করছিল এবং সেই দেশের সম্পদ লুট করে নিজেদের তাসের ঘর টিকিয়ে রাখছিল। হিটলার শুধু অন্য দেশ নয়, নিজের দেশের সাধারণ মানুষের সাথেও বড় জালিয়াতি করেছিল। তিনি ঘোষণা করেছিলেন ভাস্কওয়াগান বা জনগণের গাড়ি প্রকল্পের। বলা হয়েছিল প্রতি সপ্তাহে 5 রাইক্সমার্ক করে জমালে প্রতিটি শ্রমিক একটি ব্যক্তিগত গাড়ির মালিক হবে। প্রায় 3.25 লক্ষ জার্মান শ্রমিক এই আশায় প্রায় 275 মিলিয়ন রাইক্সমার্ক জমা দিয়েছিল। কিন্তু ফলাফল কি হয়েছিল? সাধারণ মানুষকে কোনোদিন একটি গাড়িও দেওয়া হয়নি। সেই সব জমানো টাকা হিটলার নিঃশব্দে সরিয়ে নিয়েছিল ট্যাঙ্কের চাকা আর বিমানের ইঞ্জিন বানানোর কাজে। এমনকি ইহুদিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা থেকে শুরু করে বিজিত দেশগুলোর ওপর অকুপেশন কস্ট বা দখলদারিত্বের খরচ চাপানো সবই ছিল তার লুণ্ঠন অর্থনীতির অংশ। এই যে লুটের উপর ভিত্তি করে তৈরি করা ওয়ার ইকোনমি, এটি ততক্ষণই চলতে পারে যতক্ষণ আপনি যুদ্ধে জিতবেন। 1943 সালে সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিনগ্রাদে যখন নাৎসি বাহিনী পরাস্ত হতে শুরু করল, তখনই হিটলারের অর্থনীতির কফিনে প্রথম পেরেকটি পড়ল। নতুন কোনো দেশ দখল করা যাচ্ছিল না, তাই নতুন কোনো সম্পদও আসছিল না, অথচ যুদ্ধের খরচ ছিল আকাশ ছোঁয়া। যে মেফো বিল দিয়ে বিশাল সাম্রাজ্যের সূচনা হয়েছিল, সেই ঋণই শেষ পর্যন্ত জার্মানিকে গিলে খেল। হিটলার বুঝতে পেরেছিলেন যে তিনি আর পিছু হটতে পারবেন না, হয় বিশ্বজয় না হয় চূড়ান্ত ধ্বংস। 1945 সালের 30 এপ্রিল সেই পতনের সাক্ষী হয়েই তিনি নিজেকে শেষ করে দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ইতিহাস আমাদের এক বড় শিক্ষা দেয়। হিটলার যে ইকোনমিক ম্যাজিক দেখিয়েছিলেন তা কোনো দেশপ্রেম বা মেধার ফসল ছিল না, তা ছিল স্রেফ ধূর্ততা, জালিয়াতি এবং লুণ্ঠনের এক মিশেল। একটি জাতি যখন উৎপাদনশীলতা বাদ দিয়ে স্রেফ ঋণের ওপর ভিত্তি করে এবং অন্যকে ধ্বংস করে বড় হওয়ার স্বপ্ন দেখে, তখন তার পতন অনিবার্য। ইতিহাসের এই বিশাল সাম্রাজ্য ধসে পড়েছিল কারণ এর ভিত্তি ছিল বালির ওপর দাঁড়িয়ে। তো কেমন লাগলো আজকের এই আলোচনা? আপনি কি জানতে চান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধূলিসাৎ হওয়া জার্মানি কিভাবে আজকের আধুনিক ও শক্তিশালী জার্মানি হয়ে উঠল? যদি এই বিষয়ের উপর একটি ডেডিকেটেড ভিডিও চান, তবে কমেন্টে অবশ্যই জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ইতিহাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।